যত ভুলে পতন আওয়ামী লীগ সরকারের, তরুণ ছাত্র সমাজের হাত ধরে বিপ্লবের মধ্য দিয়ে ফের একবার জাগ্রত হলো বাংলাদেশ। 52, 69 ও 71-এর পর 1990 সালে গণ অভ্যুত্থানের স্বৈর শাসক হুসাইন মোহাম্মদ এরশাদের পতন ঘটিয়েছিল মূলত এদেশের ছাত্র সমাজ। দীর্ঘ সময় পর 2024 সালে আরেকটি অভ্যুত্থান দেখল বাংলাদেশ। এবারও ছিল ছাত্র জনতার অভ্যুত্থান। আন্দোলনের তীব্রতার মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে টানা 15.5 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা। চলতি বছরের জানুয়ারি মাসে টানা চতুর্থবারের মতো নতুন সরকারের ক্ষমতা নেন শেখ হাসিনা। দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার অভিজ্ঞতার পরও ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের সমাধান করতে পারেনি হাসিনা সরকার। একের পর এক বিতর্কিত বক্তব্য ও ভুল সিদ্ধান্তের ফলে ক্রমেই বেড়েছে আন্দোলনের তীব্রতা, যা সামাল দিতে না পেরে বাধ্য হয়ে ক্ষমতা থেকে পদত্যাগ করেছে শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে বক্তব্য রেকর্ড করার অনুমতি চেয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা, কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। এদিন দুপুর 2:30টার দিকে গণভবন থেকে সামরিক হেলিকপ্টারে করে নিরাপদ স্থানের উদ্দেশ্যে পালিয়ে যান শেখ হাসিনা। এ সময় সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। এ খবর ছড়িয়ে পড়ার পর ক্ষিপ্ত জনতা শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করেন। এদিন বিকেলে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি পোস্ট দেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, জনগণ এবং আমার দেশের নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। সাংবিধানিক দায়িত্ব সমুন্নত রাখুন। এর অর্থ হলো 1 মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আসতে দেওয়া উচিত নয়। শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানান, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। শিগগিরই একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। একই সঙ্গে তিনি দেশে শান্তি ফিরিয়ে আনার কথা বলেন। নাগরিকদের সহিংসতা বন্ধের আহ্বানও জানান তিনি। সেনাপ্রধান জনগণকে আশ্বস্ত করে বলেন, সম্প্রতি সংঘটিত সব হত্যাকাণ্ডের তদন্ত করব আমরা। দেশে আর কোনো কারফিউ বা জরুরি অবস্থা প্রয়োজন নেই। সোমবার রাতে একটি সমাধান বের করার প্রতিশ্রুতি দেন তিনি। কোটা আন্দোলন শুরু ও চাওয়া। 2018 সালের প্রথম পর্যায়ে কোটা আন্দোলনে 5 দফা দাবি দেওয়া হয়। এবার প্রথমে কোটা সংস্কারের দাবি, পরে 9 দফা এবং সবশেষে 1 দফা দাবি দিয়ে সরকার পতন করে আন্দোলনকারীরা। কোটা সংস্কারের প্রথম দফা আন্দোলনে 2018 সালের 13 মার্চের মধ্যে দাবিগুলো মেনে নেওয়ার জন্য একটি আলটিমেটাম দেওয়া হয়। তারপর আবার 9 এপ্রিল কয়েক হাজার সমর্থক কর্মী গণপদযাত্রা করে বেলা 3টায় শাহবাগ এসে জমা হন। কিন্তু সেদিন সরকারি বাহিনী ওই জামায়াতকে কাঁদানে গ্যাস এবং লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে আন্দোলন থেমে না গিয়ে আরো তীব্র হয়ে ওঠে। কিছুতেই যখন এই আন্দোলন থামানো যাচ্ছিল না, তখন 11 এপ্রিল সংসদে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা দেয় স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ। এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে। সম্ভবত এটি আবেগ প্রসূত বা বিরক্তিবশত একটি তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল। তিনি নিজেও পরে স্বীকার করেছেন বিষয়টি। জাতীয় সংসদে সব রকম কোটা বাতিলের ঘোষণার পর 2018 সালের অক্টোবরে যে নির্বাহী পরিপত্র জারি করা হয়েছিল, তার বিরুদ্ধে 2021 সালে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা হাইকোর্টে একটি রিট করে। হাইকোর্ট 2021 সালের 6 ডিসেম্বর এই কোটা পরিবর্তনের পরিপত্রটিকে বাতিল করে দেন। ফলে সব ধরনের কোটা আবার পুনর্জীবিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। সরকার এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। এই আপিল নিয়ে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার প্রথম তারিখ ঠিক হয় গত 4 জুলাই। কিন্তু ক্রমান্বয়ে ছাত্রদের আন্দোলন বাড়তে থাকলে গত 23 জুলাই সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ শিক্ষার্থীদের লিভ টু আপিল নিষ্পত্তি করে রায় দিতে বাধ্য হন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের আপিল বিভাগ বেঞ্চ সর্বসম্মতিক্রমে সরকারের পরিপত্র বাতিল করে হাইকোর্টের দেওয়া বিতর্কিত রায় বাতিল করেন। পাশাপাশি সরকারি চাকরিতে 7% কোটা সংরক্ষিত রাখার নির্দেশ দেন। রায়ের পর্যবেক্ষণে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য 5%, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য 1% এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য
1% কোটা রাখতে বলেছেন সর্বোচ্চ আদালত। বিতর্কিত বক্তব্যই কাল হলো শেখ হাসিনার। গত 14 জুলাই এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, কোটা বিষয়ে আমার কিছু করার নেই। মামলার পর আদালত যে রায় দেন এতে নির্বাহী বিভাগের কিছু করার নেই, আদালতের সমাধান হবে। এক প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন করেন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরে 14 জুলাই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রতিবাদ মুখর হয়ে ওঠে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের স্লোগান ওঠে, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। পরে তা বদলে হয়, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে সরকার সরকার। ক্ষেত্র বিশেষে সরকারের বদলে স্বৈরাচার শব্দটিও শোনা গেছে। এরপর এই আন্দোলন আর দমানো যায়নি। সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয় ও স্কুলের ছাত্রছাত্রীরা রাজধানীর সব সড়ক অবরোধ করে প্রতিদিনই আন্দোলন করে। আন্দোলন পরবর্তীতে এমনভাবে বৃদ্ধি পায় যা আর কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তাদের বক্তব্য উস্কে দেয় সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগকে। গত 4 জুলাই আদালত যখন শুনানি আরো 1 মাস পেছান, তখন ছাত্রদের আন্দোলন আরো তীব্রতর হতে থাকে। অবশেষে 6 জুলাই কোটা বিরোধীরা সারা দেশে বাংলা বন্ধের ডাক দেন। সড়ক মহাসড়ক অবরোধ, পরীক্ষা বর্জন ও সাধারণ ছাত্র ধর্মঘটের আহ্বান জানান। গত 11 জুলাই ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটা বিরোধীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে যে শক্তি প্রদর্শন করছেন তা বেআইনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা লিমিট ক্লোজ করে যাচ্ছে। সারা দেশব্যাপী জনদুর্ভোগ সৃষ্টি করে কোটা আন্দোলন করতে দেওয়া প্রশাসনিক দুর্বলতা কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটা প্রশাসনিক দুর্বলতা নয়, আমরা ধৈর্য ধরছি। ধৈর্য ধরা মানে দুর্বলতা নয়। আমরা জোর করে আন্দোলনের উপর চড়াও হব, তখন আপনি কি বলবেন? সময় মতো সবকিছুই দেখবেন, সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে। সে সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাবে ছাত্রলীগই দেবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ছাত্র আন্দোলনের কতিপয় নেতা যে বক্তব্য দিয়েছেন সেটার জবাব ছাত্রলীগই দেবে। ছাত্রদের বিষয় ক্যাম্পাস পর্যন্ত সীমিত থাকবে। আমরা দেখি রাজনৈতিকভাবে কারা প্রকাশ্যে আসে, তখন দেখা যাবে আমরাও মোকাবিলা করতে প্রস্তুত। ওবায়দুল কাদেরের বক্তব্যের পর ছাত্রলীগের হামলা। ওবায়দুল কাদেরের বক্তব্যের পরে গত 14 জুলাই সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপরে ছাত্রলীগের হামলায় 3 শতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে প্রথমে 2 পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া। আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন? স্পন্সরশিপ এফিডেভিট, রিলেশনশিপ এফিডেভিট, সাপোর্ট এফিডেভিট, অ্যাসেস্ট ভ্যালুয়েশন, প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে। পরে দফায় দফায় ক্যাম্পাস জুড়ে সংঘর্ষ, পাল্টাপাল্টি, ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। পরে ছাত্রলীগ নেতাকর্মী একজোট হয়ে ফের আন্দোলনকারীদের উপর হামলা চালায়। এক পর্যায়ে ধারালো অস্ত্র, রড ও লাঠিসোঁটা হাতে থাকা ছাত্রলীগ নেতাকর্মী দখলে চলে যায় ক্যাম্পাস। সংঘর্ষের সময় কয়েকজন যুবককে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গেছে। সন্ধ্যায় বহিরাগতদের ক্যাম্পাস থেকে বের করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেখানে পুলিশ প্রবেশ করে। পরিস্থিতি শান্ত হওয়ার পর মধ্যরাতে ক্যাম্পাস ত্যাগ করে পুলিশ। আন্দোলনকারীদের উপর হামলার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে এর প্রতিবাদে ছাত্রলীগের পদধারী অনেক নেতা পদত্যাগ করেন। এর বাইরে অনেক কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্ট দিয়ে ছাত্রলীগের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। সমন্বয়কদের নিয়ে ডিবি প্রধান হারুনের কাণ্ড। গত 1 আগস্ট ডিবি হেফাজতে নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়। এর আগে গত 28 জুলাই রোববার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি অতিরিক্ত উপ কমিশনার হারুনুর রশিদ জানান, নিরাপত্তাজনিত কারণে তাদের আটক করা হয়েছে। গত 27, 28 ও 29 জুলাই নাহিদ ইসলাম, আসিম মাহমুদ, আবু বারেক মজুমদার, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমকে হেফাজতে নেন ডিবি। ডিবি কার্যালয় থেকে সমন্বয়কদের জোর করে বিবৃতি দিতেও বাধ্য করেন হারুন, যা সাড়া পেয়ে গণমাধ্যমে জানান সমন্বয়করা। ডিবি হারুনের পক্ষে সাফাই গিয়েছিলেন আইনমন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। গত 1 আগস্ট বৃহস্পতিবার বলেন, তারা সমন্বয়কারীরা আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিলেন, এই ব্যাপারে জিডিও করা হয়েছিল। এখন তারা বলছেন তাদের আর নিরাপত্তার প্রয়োজন নেই।
যখন তারা চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, চলে যেতে আমরা কোনো বাধা দেইনি, তারা চলে গেছেন। সমন্বয়কদের ডিবি অফিসে নেওয়ার বিষয়ে করা মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, 6 সমন্বয়ককে ডিবি অফিসে নেওয়া হয়েছে নিরাপত্তার জন্য। সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশনে একটা মামলা করা হয়েছিল। একজন বিচারপতি অসুস্থতার কারণে ছুটিতে থাকায় শুনানি হচ্ছে না। স্বাধীনতার পর 2 বার নির্বাসনের শেখ হাসিনা। স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15 আগস্ট সপরিবারে হত্যা করা হয়। তার 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা সেই সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান। স্বামী ওয়াজেদ মিয়ার কর্মসূত্রে জার্মানিতে ছিলেন শেখ হাসিনা। শেখ রেহানা গিয়েছিলেন বোনের কাছে বেড়াতে। দেশে স্বজনদের হারিয়ে এরপর নির্বাসিত জীবন শুরু হয় শেখ হাসিনা। আশ্রয় পান ভারতে। ছন্ন ছাড়া আওয়ামী লীগকে এক করতে 1981 সালে দলের ত্রয়োদশ কাউন্সিলে শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। ওই বছরের 17 মে দেশে ফিরে দলের দায়িত্ব নেন তিনি। এরপর 1976 সালে ভোটে জিতে শেখ হাসিনা প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আর 21 বছর পর ক্ষমতায় ফিরে আওয়ামী লীগ 2021 সালে নির্বাচনে হেরে যাওয়ার পর আবারও বিরোধী দলে যান শেখ হাসিনা। 2007 সালে জরুরি অবস্থা জারির পর শেখ হাসিনাকে গ্রেপ্তার করে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার। প্রায় 2 বছর পর 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনে 3/4 আসনে বিজয় অর্জনের মাধ্যমে 2009 সালে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শেখ হাসিনা। এরপর টানা 15.5 বছর দেশ শাসন করেন। 3 নির্বাচনে নানা বিতর্কের মধ্যেও ক্ষমতা টিকিয়ে রাখতে পেরেছিলেন শেখ হাসিনা। এবার ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।